আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ চৌধুরী। প্রথমে সংবাদ শিরোনাম। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। একদিন পরে ভোট, চলছে ভোট কেন্দ্রের সার্বিক প্রস্তুতি। নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদার, 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, জানালেন আইজিপি। নির্বাচন পর্যবেক্ষণে সারা দেশে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক মোতায়েন। দুশো 299টি আসনেই সব ব্যালট পেপার পৌঁছে গেছে। সিসি ক্যামেরার আওতায় 90% কেন্দ্র, জানালেন ইসি সচিব। এ পর্যন্ত পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন 5,12,916 জন প্রবাসী। দেশে এসেছে 4,28,000-এরও বেশি পোস্টাল ব্যালট। গাজায় ইসরায়েলি হামলায় 7 ফিলিস্তিনের প্রাণহানি। অধিকৃত পশ্চিম তীরে তেল আবিবের নিয়ন্ত্রণ জোরদারের পদক্ষেপে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধিতা। এবং টি-20 বিশ্বকাপ বয়কট করায় শাস্তি হচ্ছে না বাংলাদেশের, পাচ্ছে পূর্ণ অংশগ্রহণ ফি। 2031 সালের মধ্যে আইসিসি ইভেন্ট আয়োজন করবে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে আজ সকাল 7:30টায়। গত 22 জানুয়ারি থেকে শুরু হয় নির্বাচনী প্রচারণা। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের অপেক্ষায় সারা দেশ। বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে 299 সংসদীয় আসনে একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণের দিন এবং তার আগে ও পরে কিছু যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন ইসি। ইসির নির্দেশনা অনুযায়ী আজ রাত 12টা থেকে 13 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে। ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ আগামীকাল রাত 12টা থেকে 12 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ঔষধ, স্বাস্থ্য চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সকল ধরনের যানবাহন নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। আগামী 12 ফেব্রুয়ারি একসঙ্গে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিশ্লেষকরা বলছেন, সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা ও ভোটারদের অংশগ্রহণেই নির্ধারিত হবে আগামী দিনের সংসদ ও গণভোটের ফল। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী ভোট গ্রহণ শুরু হওয়ার 48 ঘণ্টা আগে নির্বাচনী প্রচার শেষ হতে হয়। সে অনুযায়ী মঙ্গলবার সকাল 7:30টায় শেষ হলো প্রার্থীদের নির্বাচনী প্রচার। আর এখন অপেক্ষা ভোট গ্রহণের। আগামী 12 ফেব্রুয়ারি একসঙ্গে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাই সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে ব্যালট, ভোট কেন্দ্র ও জনবল সংক্রান্ত প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবারে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 1,08,000 সশস্ত্র বাহিনীর সদস্য সহ প্রায় 9 লাখ নিরাপত্তা সদস্য মাঠে থাকবেন। পাশাপাশি দায়িত্ব পালন করবেন 1,000-এর বেশি নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরই মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে। এবারে নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক মিলে 500 জন বিদেশি ভোট পর্যবেক্ষণ করবেন। নির্বাচন কমিশন আশা করছে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত প্রকাশ করবে। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 12,77,11,793 জন, যার মধ্যে পুরুষ ভোটার 6,48,00,000-এর বেশি এবং নারী ভোটার 6,28,00,000-এর উপরে। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1,232 জন।
নির্বাচনে 51টি রাজনৈতিক দলের মোট 2034 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী 275 জন, যার মধ্যে সর্বোচ্চ প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরপর রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টি। তবে জামায়াতে ইসলামীর একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর 3 আসনের নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য, গুজব, ডিপফেক ভিডিও যেন সহিংসতা উস্কে দিতে ও ভোটের পরিবেশ বিঘ্নিত করতে না পারে, সে ব্যাপারে নির্বাচন কমিশনকে সতর্ক ও সজাগ থাকতে হবে। নির্বাচনী প্রচারণা শেষ, তাই এখন অপেক্ষা ভোটের। ভোটারদের অংশগ্রহণেই নির্ধারিত হবে আগামী দিনের সংসদ ও গণভোটের ফল। আর এক্ষেত্রে সব পক্ষের দায়িত্বশীল ভূমিকায় পারে একটি উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামে চলছে ভোট গ্রহণের শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতোমধ্যে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারির আওতায় আনা হয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে ভোট কেন্দ্রের সংখ্যা 12,601টি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সুরেশ কুমার দাসের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে চট্টগ্রামে। চট্টগ্রাম জেলা ও মহানগরের 16টি আসন ছাড়াও বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও কক্সবাজারের ভোট গ্রহণের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। আগামীকাল সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সকল সরঞ্জাম বুঝে নেবেন কেন্দ্র প্রধানগণ। আগামী 12 তারিখে যে নির্বাচন আমরা আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা প্রত্যাশা করছি যে জনগণ উৎসাহ উদ্দীপনার সাথে এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আপনারা লক্ষ্য করেছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রার্থী, এজেন্ট এবং স্টেক হোল্ডার যারা আছে সবাই সুন্দরভাবে ইলেকশন সাড়া দিয়ে যাচ্ছে এবং নির্বাচনী যে আচরণবিধি সেটা আমাদের এখনও সহনীয় পর্যায়ে আছে। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে জেলার অংশবিশেষ সহ 4টি নগরের মধ্যে, যেখানে ভোট কেন্দ্রের সংখ্যা প্রায় 600। আজ বিদ্যালয় ছুটির পর ভোটের জন্য নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেন্দ্র প্রদানের কর্তৃত্বে চলে আসবে। এসব কেন্দ্রে নির্বাচনের কিছু কিছু সরঞ্জামপাতি ইতিমধ্যে পৌঁছে গেছে। আমাদের মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 3166 এবং তার মধ্যে ভোট কক্ষের সংখ্যা হচ্ছে আপনার 18,135টি এবং আজকে এই সারা অঞ্চলে সবগুলা মালামাল ওনারা আবার প্রিসাইডিং অফিসার ভিত্তিক বন্টন করছে এবং আগামীকাল স্ব কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার কাছে এইসব মালামাল ওনারা বুঝিয়ে দিবে তাদের সহকারী রিটার্নিং কর্মকর্তার যেই পয়েন্ট করা হয়েছে সেই পয়েন্ট থেকে। চট্টগ্রাম জেলার বাইরে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও কক্সবাজারের দুর্গম ভোট কেন্দ্রগুলো সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের বিশেষ নজরদারিতে রয়েছে। সেখানে আগেভাগেই প্রস্তুতি নেওয়া হয়েছে যাতে ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোটদান করতে পারেন। আমাদের সার্বিক সকল আয়োজন সম্পন্ন হয়ে গিয়েছে। এবার আমরা সিকিউরিটির উপর বেশি কনসার্ন। আমাদের প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি। এছাড়া আনসার বাহিনী তাদের একটা সুরক্ষা অ্যাপস ডেভেলপ করেছে। এর বাইরেও পুলিশ বাহিনী তাদের বডি অন ক্যামেরা আছে এবং বিভিন্ন অন্যান্য বিজিবি এবং সেনাবাহিনীর বডি অন ক্যামেরা আছে। সুতরাং আসলে কোনোভাবেই কোনো ড্রামা করার সুযোগ এবার আর নেই এবং আমাদের প্রায় 115 জনের মতো ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছে, শুধুমাত্র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এর বাইরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও কাজ করছে। সুতরাং আসলে নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকম কোনো শঙ্কা নেই। এর বাইরে আমরা বলে দিয়েছি এবার ডেপ্লয়মেন্টের সময়টাও বেশি। আমাদের যে ফোর্সগুলো মাঠে কাজ করছে এবং আমার ম্যাজিস্ট্রেটে যারা কাজ করছে তাদেরকে পার্টিকুলার কেন্দ্র ধরে তা আমরা বলে দিয়েছি যে তা কার কোন কেন্দ্রের দায়িত্বে থাকবে এবং আমরা বলে দিয়েছি কোনো কেন্দ্রের রেজাল্ট পুরোপুরিভাবে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে না আসা পর্যন্ত তারা কেউ ওই মাঠ থেকে উঠে আসবে না। এটা নিশ্চিত করার পরেই তারা উঠে আসবে। চট্টগ্রাম অঞ্চলে মোট ভোটার সংখ্যা প্রায় 1 কোটি। এর মধ্যে 51 লাখের বেশি পুরুষ ভোটার, নারী ভোটার 47,41,308 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 84 জন। 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে শুরু হবে তাদের ভোটদানের উৎসব। এই জন্য প্রস্তুত সংশ্লিষ্ট প্রশাসন। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ ডিএমপির সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে নির্বাচন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বিস্তারিত মিম আক্তারের প্রতিবেদনে। নির্বাচন ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এমন মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। মঙ্গলবার সকালে ডিএমপির সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে নির্বাচন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ইলেকশন কমিশনের উদ্যোগে রিটার্নিং অফিসারের মাধ্যমে প্রায় 80 কিংবা 90 কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। পুলিশের তরফ থেকে আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা ব্যবহার করব। এছাড়া জেলার পুলিশ সুপাররা তাদের কাছে যে ড্রোন আছে, ড্রোন ক্যামেরা, সেগুলো তারা ব্যবহার করবেন তাদের সক্ষমতা এবং প্রয়োজনীয়তা অনুযায়ী। সবচাইতে বড় সংখ্যায় নির্বাচনের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী হচ্ছে আনসার, তাদের সংখ্যা প্রায় 6 লক্ষ। আইজিপি বলেন, সারা দেশে উগ্রপন্থী নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। নির্বাচনী প্রচারণায় হামলার পরিকল্পনা ছিল, এমন তথ্যের ভিত্তিতে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এখন 5 আগস্টের পর দেখা গেছে ছোটখাটো ইলেকশন ছাড়া অন্যান্য ইস্যু থেকে কাউকে গ্রেফতার করতে নিয়ে গেলে একসাথে এসে সবাই হামলে পড়েছে এর উপরে। তো এইসব ইস্যুস আরো বেশি হয়েছে আর কি, আগেও তো ছিল। তো এইবার ইলেকশনে পারবে না, আপনারা নিশ্চিত থাকেন। আইজিপি জানান, 5 আগস্ট থানা থেকে লুট হওয়া 1000-এর বেশি অস্ত্র উদ্ধারের কার্যক্রমও চলমান রয়েছে। তিনি বলেন, নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। মিম আক্তার, বিটিভি নিউজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে মাঠ পর্যায়ে তৎপরতা আরও বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন। আজ ঢাকায় এক সংবাদ সম্মেলনে মিশনটি জানায়, নির্বাচনের দিন ভোট গ্রহণ থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণে দেশ জুড়ে মোতায়েন করা হয়েছে 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক। ইইউ মিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, শহর গ্রাম সব এলাকাতেই তারা উপস্থিত থেকে নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। বিস্তারিত গোলাম মুর্তজার প্রতিবেদনে। সামনে রেখে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করেছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন ইউএম। আজ সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের 64টি প্রশাসনিক জেলায় নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক। এই পর্যবেক্ষকরা ভোট কেন্দ্র খোলা, ভোট গ্রহণ, ভোট কেন্দ্র বন্ধ, ব্যালট গণনা এবং ফলাফল তালিকাভুক্ত করার পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। মিশন জানায়, স্বল্পমেয়াদী পর্যবেক্ষকদের এই নিয়োগ মূলত জানুয়ারির মাঝামাঝি থেকে মাঠে থাকা 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষকদের কাজের ধারাবাহিকতা। মিশনটিকে আরও শক্তিশালী করতে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের একটি প্রতিনিধি দল যুক্ত হয়েছে। ইইউ সদস্য রাষ্ট্রগুলোর কূটনৈতিক মিশন থেকে স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত আরও 35 জন পর্যবেক্ষক এবং কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের পর্যবেক্ষকরাও এই কার্যক্রমে অংশ নিচ্ছেন। পূর্ণ সক্ষমতায় এই মিশনে 200 জনেরও বেশি পর্যবেক্ষক কাজ করবেন। The electoral environment is very positive one in a sense that, of course, just as you said, we have been speaking both to নির্বাচনকে ঘিরে সামগ্রিক পরিবেশ বেশ ইতিবাচক। আমরা শুধু প্রার্থীদের সঙ্গেই নয়, কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি। দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে আমাদের পর্যবেক্ষণ এবং আলোচনার ভিত্তিতে আমরা দেখছি, সার্বিক পরিবেশ বিবেচনায় সকলেই বেশ আশাবাদী। তবে আমরা এখানে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করতে আসিনি। আমরা এখানে এসেছি পুরো নির্বাচনী প্রক্রিয়াটি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করতে। নির্বাচনের পর আমরা আমাদের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করব। এছাড়া নির্বাচনের প্রায় 2 মাস পর আমরা আরও একটি বিস্তারিত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করব, যেখানে কিছু সুপারিশও থাকবে। সেই প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কিত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে, কারণ সামাজিক মাধ্যমের ভূমিকা, সমান সুযোগ নিশ্চিত করা এবং নির্বাচনী পরিবেশের ভারসাম্য, এগুলো বর্তমানে বিশ্বের সব গণতন্ত্রের জন্যই একটি বড় উদ্বেগের বিষয়। এই বিষয়গুলো আমাদের চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হবে। আগামী 14 ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে নির্বাচনের প্রাথমিক প্রতিবেদন উপস্থাপন করা হবে। কঠোর নিরপেক্ষতা বজায় রেখে এবং কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই জাতিসংঘ অনুমোদিত আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী এই মিশন তাদের কার্যক্রম পরিচালনা করছে। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।
দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনের মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। দেশের সর্বত্র যেমন উৎসবের আমেজ রয়েছে, তেমনি রয়েছে কিছুটা উদ্বেগ। নিরাপত্তা বিশ্লেষক ও নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, একটি শান্তিপূর্ণ ভোট উৎসবের জন্য সরকার ও নির্বাচন কমিশনকে কঠোর থাকতে হবে। একই সাথে রাজনৈতিক দল এবং সাধারণ ভোটারদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। রিপোর্ট খালিদ আফসানের। দীর্ঘ প্রতীক্ষা আর নানা চড়াই উতরাই পেরিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে এখন বাংলাদেশ। দেশের গণতান্ত্রিক সংকট উত্তরণে এই নির্বাচনকে দেখা হচ্ছে ইতিহাসের বাকবদলের এক মাহেন্দ্রক্ষণ হিসেবে। কাঙ্ক্ষিত এক নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে উন্মুখ হয়ে আছে পুরো জাতি। বিশ্লেষকরা বলছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকার এবং নির্বাচন কমিশনকে কঠোর থাকতে হবে। নির্বাচনের দিনটাকে যদি আমরা উৎসবমুখর করতে রাখতে চাই, তাহলে কয়েকটা জিনিস করেন। একটা হচ্ছে এই যে প্রায় 9 লাখের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিপ্লয় করা হয় সারা দেশে, এদের নজরদারি, এদের পেট্রোল, এদের প্রেজেন্সটাকে আরো বাড়িয়ে দেওয়া, একদম প্রত্যন্ত এলাকা পর্যন্ত দিতে হবে। একটা আসনের প্রত্যেক গ্রামে, প্রত্যেক ওয়ার্ডে, সবখান থেকে ভিজিট করে অলিতে গলিতে, তখন কিন্তু মানুষের মধ্যে একটা আস্থা আসবে। কারণ আমাদের দেশে যে সেনাবাহিনী, তারা যখন মাঠে থাকবে, একদম অলিগলি পর্যন্ত যাবে, তখন কিন্তু মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি আসবে। যদি কোনো ভয় থাকে, আপনি যেটা বলছেন, সে ভয়টা কেটে যাবে, যে সেনাবাহিনী আছে, আমি কেন্দ্রে যাব, আমার ভয় নাই। সো তাদের ভিজিবিলিটিটা বাড়াতে হবে এবং কেন্দ্রের 4-5টা ওই সাইডটাতে খুব নজরদারি বাড়ানো, এটা খুব ইম্পর্টেন্ট, যাতে করে কোনো দুষ্কৃতিকারী কেন্দ্রে প্রথমত ঢুকতে না পারে, আর যদি ঢুকে কাজ করে যাতে বের হতে না পারে। সো এরকম কিছু মেকানিজম, এরকম কিছু স্ট্র্যাটেজি গ্রহণ করা। একই সঙ্গে ইলেকশন কমিশন যেহেতু স্থানীয়ভাবে সিসিটিভি ক্যামেরা বসাচ্ছে, ওইটাকে মানুষের কাছে মেসেজ দেওয়া যে কেন্দ্রে সিসি ক্যামেরা আছে, যাতে করে যারা দুষ্কৃতিকারী তারা ভয় থাকে যে সিসি ক্যামেরা আছে, এখানে অন্যায় কোনো কিছু করা যাবে না, সহিংসতা করা যাবে না, ভোট জালিয়াতি করা যাবে না। ভোটের দিন সাধারণ ভোটার, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সংঘাতপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি ও সার্বক্ষণিক টহল প্রয়োজন বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। যেখানে যেখানে আমরা চিহ্নিত করা যাচ্ছে যে এখানে বিশেষ ঝুঁকি আছে কোনো ব্যক্তির জন্য বা কোনো বিশেষ এলাকার জন্য, সেখানে বিশেষ বন্দোবস্ত নিতে হবে। এছাড়া আমরা মনে করি যে একটা বিভিন্ন স্তরে এবং পিরিয়ডিক ভাবে পুরা এই নিরাপত্তা বন্দোবস্তকে আবার বারবার সমীক্ষা করতে হবে যে কোনো জায়গাতে কোনো ঘাটতি হচ্ছে কিনা, ভুল হচ্ছে কিনা। এখানে সরকারের যে বিভিন্ন সংস্থা আছে সবাইকে জড়িত করতে হবে। এটা জাতির স্বার্থে যা কিছু করার দরকার সবকিছু করতে হবে, যেহেতু আমাদের লক্ষ্য হচ্ছে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। সরকারের যে বিভিন্ন যে সংস্থা আছে বা যে ধরনের সক্ষমতা যেখানে যেখানে আছে এসব ব্যাপারে, তাদের ভিতর সমন্বয়টা আরো বাড়াতে হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে 1 লাখ সৈন্য তারা মাঠে মোতায়েন করবেন, কাজেই জনসংখ্যার দিক থেকে তারা বড় ধরনের ঘাটতি পূরণ করবে এবং তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, কাজে এখন তারা শুধু পিছিয়ে থাকবে না, সামনে থেকেও তাদের দায়িত্ব পালন করতে পারবেন। এবং সেনাবাহিনীর উপরে মানুষের যে ধরনের বিশ্বাস ও আস্থা আছে, তার কারণে সেনাবাহিনী যে দায়িত্ব পালন করবেন সেটা সুষ্ঠুভাবেই করবেন। এবং আমার মনে হয় তাদের উপস্থিতি নির্বাচন এলাকাতে বা বিভিন্ন সেন্টারের কাছাকাছিতে তাদের যে উপস্থিতি থাকবে, এটা একটা বড় ধরনের ইতিবাচক ভূমিকা থাকতে পারে। যে কোনো উস্কানি বা গুজব যেন সহিংসতায় রূপ না নেয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখা জরুরি। একই সাথে রাজনৈতিক দল ও সাধারণ ভোটারদের দায়িত্বশীল আচরণ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। শুধুমাত্র নির্বাচন কমিশন একা একা কখন একটা ভালো নির্বাচন করতে পারে না, তাদের অন্য যে অংশীজন থাকে তাদের সহায়তা দরকার হয়, এবং সবচেয়ে বড় সহায়তা আসতে পলিটিক্যাল পার্টির কাছ থেকে। অর্থাৎ এই যে বিএনপি, জামাত, এনসিপি, অন্য দল যারা আছে, তাদের কেন্দ্র থেকে তাদের যে ভোটার বা জনগণ, তাদের কর্মী সমর্থক, তাদের প্রতি একটা মেসেজ দিতে হবে যে কোনো রকম সহিংসতা চলবে না, কোনো রকম ভায়োলেন্স চলবে না, কোনো রকম মারামারি চলবে না, কোনো রকম বিশৃঙ্খলা চলবে না। আমরা 17 বছর পরে এই যে আমাদের যে ভোটের অধিকার সেটা ফিরে পাচ্ছি, এবং এইটা যাতে জনগণ ঠিক মতো এক্সারসাইজ করতে পারে, সেই জন্যে কারো কোনো রকম আইনের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই, যাতে করে আমরা নির্বাচন দিনটাকে একটা উৎসবমুখর দিন হিসেবে দেখতে পারি।
সব পক্ষ দায়িত্বশীল হলে এবং নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকলে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন ইতিহাসের পাতায় একটি মাইল ফলক হয়ে থাকবে প্রত্যাশা বিশ্লেষকদের। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। তুরস্কের 7 সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাতে তুরস্কের পার্লামেন্টারি সদস্যদের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন তার্কিশ বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান মেহমেদ আকিফ ইলমাজ। এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিকে কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধি দল গতকাল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাতে কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারম্যান ও ঘানার সাবেক রাষ্ট্রপতি এইচ.ই. নানা আকুফো আডোর নেতৃত্বাধীন 23 সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অপতথ্য সরবরাহ থেকে সংবাদ মাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি আজ রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার ও হটলাইন চালুর উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান। এ সময় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা ও প্রধান তথ্য অফিসার মোহাম্মদ নিজামুল কবির উপস্থিত ছিলেন। এবার জাতীয় সংসদ নির্বাচনে তথ্যের অপপ্রচার বড় চ্যালেঞ্জ মন্তব্য করে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব গণমাধ্যমকে দায়িত্বশীল আচরণ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে গুরুত্বারোপ করেন। আমরা তথ্য সরবরাহ করব, তথ্য দিব, তথ্যের ব্যাখ্যাটা থাকবে, কিন্তু অপতথ্য অপপ্রচার থেকে আমরা বিরত থাকব। লক্ষ্যটা কি? উৎসব মুখর পরিবেশে অবাধ, সুন্দর, সুষ্ঠু, অর্থবহ একটা নির্বাচন দেওয়া। ও অনুরোধ করব, সত্যকে আপনারা জানান, সত্যকে ধারণ করেন। আমরা একটা নির্বাচন কমিশন থেকে সেলফোন ব্যবহারের উপরে একটা নীতিমালা করা হয়েছিল। এই জিনিসটাকে আমরা প্রত্যাহার করব এবং আজকে আমাদের এই ধরনের প্রস্তাবনাটা, নির্দেশনাটা চলে যাবে। যখন আমরা মনে করেছি যেখানে বা আমাদের নজরে এসছে যে এখানে সংশোধন লাগবে, সংযোজন লাগবে, বিয়োজন লাগবে, আমরা কিন্তু করছি। কেন? একটা সুস্থ, সুন্দর পরিবেশে আমরা উৎসব মুখর অবয়বে কাঠামোতে আমরা একটা নির্বাচন চাই। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের কাছে 7,66,862টি ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে বিদেশে অবস্থানরত 5,28,233 জন ভোটার তাদের ব্যালট হাতে পেয়েছেন এবং 5,12,916 জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। এখন পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর পোস্ট অফিস বা ডাক বাক্সে 5,02,487টি ব্যালট জমা পড়েছে। বাংলাদেশে পৌঁছেছে 4,71,957 জনের। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন 4,19,919 জন প্রবাসীর ব্যালট। এদিকে পোস্টাল ব্যালটে সারা দেশে নিবন্ধিত 7,60,898 জন ভোটারের মধ্যে 5,80,841 জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী 5,34,376 জন বাংলাদেশি ভোটার তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন এবং 5,408 জন ভোটার তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন 3,10,154 জনের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য দেশ বিদেশের মোট 15,33,684 জন ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। একটি নির্দিষ্ট দল ক্রমাগত অপপ্রচার, সহিংস রাজনীতির ইঙ্গিত ও ধর্মকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করে ভোট চাইছে এবং জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে। জনরায়ের শক্তির মুখে দাঁড়িয়ে এই ধরনের অপকৌশলই তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। আজ রাজধানীর গুলশানে এক ব্রিফিংয়ে এই কথা বলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। তিনি বলেন, যারা সততা ও দুর্নীতির বিরুদ্ধে ইনসাফের বয়ান তৈরি করে তারাই যদি নির্বাচনের মাঠে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেন তাহলে সেটি অত্যন্ত লজ্জাজনক। এই বিষয়ে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুততম সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান ডক্টর মাহাদি আমিন। সারা দেশে বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য ইনশাআল্লাহ।
এই বাস্তবতা উপলব্ধি করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ক্রমাগত অপপ্রচার ছড়াচ্ছে, সহিংস রাজনীতির ইঙ্গিত দিচ্ছে, ধর্মকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করে ভোট চাইছে এবং এমনকি জাল ভোটের প্রস্তুতিও গ্রহণ করছে। এটি অত্যন্ত পীড়াদায়ক যে স্বয়ং ওই দলের দলীয় প্রধানের আসনে টাকা দিয়ে ভোট কেনার অপপ্রয়াস চলছে। তাহলে চিন্তা করুন দেশব্যাপী দলটি কি করছে। একইভাবে আমরা দেখেছি খুলনা 1 আসনের সেই দলের প্রার্থী ভোটারদের মাঝে নিজ হাতে টাকা বিলাচ্ছেন, যা ইতিমধ্যে গণমাধ্যমেও উঠে এসেছে। এভাবেই নিশ্চিত পরাজয়ের মুখে দেশ জুড়ে টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে সেই দল। জনরায়ের শক্তির মুখে দাঁড়িয়ে এ ধরনের অপকৌশল তাদের রাজনৈতিক দেউলিয়ত্বের প্রমাণ। যারা সারাক্ষণ সততা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং ইনসাফের বয়ান তৈরি করেন, তারাই যদি নির্বাচনের মাঠে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেন, তাহলে সেটি অত্যন্ত লজ্জাজনক। নির্বাচনী আচরণবিধির এই লঙ্ঘন একাধারে জনবিচ্ছিন্নতা ও রাজনৈতিক দেউলিয়ত্বের প্রমাণ। যে দলটি প্রতিনিয়ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তারাই যদি ভোটের মাঠে দুর্নীতির মাধ্যমে টাকা ছড়িয়ে দলীয় প্রধানের আসন সহ দেশব্যাপী এভাবেই জনগণের ভোট কিনতে চায়, তাহলে এর চেয়ে বড় দ্বিচারিতা ও নৈতিকতার লঙ্ঘন আর কি হতে পারে। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। বিএনপির অবশ্যম্ভাবী বিজয় নস্যাৎ করতে যত অপপ্রচার, ষড়যন্ত্র, অর্থনৈতিক লেনদেন কিংবা সহিংসতায় করা হোক না কেন, গণতন্ত্রকামী জনগণ তা রুখে দিয়ে নিজেদের অধিকার সুপ্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। এবার আন্তর্জাতিক সংবাদ। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নিয়ন্ত্রণ জোরদার করার পদক্ষেপের বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা সোমবার এই কথা জানিয়েছেন। হোয়াইট হাউসের এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন পশ্চিম তীরে তেল আবিবের সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। রোববার ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও সম্প্রসারণের লক্ষ্যে নতুন পদক্ষেপ ঘোষণা করেন। এই পদক্ষেপগুলোর মাধ্যমে ইসরায়েলিদের জন্য নতুন বসতি স্থাপনের উদ্দেশ্যে জমি অধিগ্রহণ আরও সহজ করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ বলে বিবেচিত। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি এই পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছে 8টি মুসলিম দেশ। সোমবার এক যৌথ বিবৃতিতে এই সতর্কবার্তা জানায় দেশগুলোর। বিবৃতিতে পাকিস্তান, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, তুরস্ক, সৌদি আরব এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলিদের অবৈধ সার্বভৌমত্ব আরোপ, বসতি স্থাপনের চেষ্টা জোরদার এবং অধিকৃত পশ্চিম তীরে একটি নতুন আইনি ও প্রশাসনিক বাস্তবতা প্রয়োগের লক্ষ্যে অবৈধ ইসরায়েলি সিদ্ধান্ত এবং পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। গুতেরেস মন্তব্য করেন যে পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ড অস্থিতিশীলতা সৃষ্টিকারী এবং এটি দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। অন্যদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা সিটিতে বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেওয়া একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় অন্তত 4 জন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। গাজা সিটির নাসুর এলাকায় এই ইসরায়েলি বিমান হামলা হয়। এতে 24 ঘন্টায় ইসরায়েলি বর্বরতায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে অন্তত 7 জনে দাঁড়িয়েছে। গাজার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল তা 1520 বার লঙ্ঘন করেছে। এ সময়ে অন্তত 581 জন নিহত এবং 1553 জন আহত হয়েছেন। 2023 সালের 8 অক্টোবর যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করে ইসরায়েল। এ পর্যন্ত এতে 72,032 জন নিহত, প্রায় 1,71,661 জন আহত হয়েছেন এবং গাজার প্রায় 90% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজা পুনর্গঠনে $70 বিলিয়ন বেশি ব্যয় হতে পারে। ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে ইরানি জাতির প্রতি ঐক্য ও দৃঢ়তা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা
আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, জাতির এই ঐক্য ও দৃঢ়তায় শত্রুদের হতাশ করে দেবে। 11 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের 47তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশের প্রাক্কালে এক টেলিভিশন বার্তায় আয়াতুল্লাহ খামেনি এ কথা বলেন। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি তেল আবিবের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি। তারা স্পষ্ট করে বলেছেন, প্রয়োজনে ইসরায়েল এককভাবেও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। ইসরায়েলের নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও উৎপাদন অবকাঠামো ভেঙে দেওয়ার ইসরায়েলি পরিকল্পনার কথা গত কয়েক সপ্তাহে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। এসব আলোচনায় সামরিক কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে দুর্বল করার সম্ভাব্য সামরিক কৌশল তুলে ধরেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্রে হামলার পরিকল্পনাও রয়েছে। লিবিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী রাবারের একটি নৌকা উল্টে অন্তত 53 জনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে 2 শিশুও রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নৌকায় 55 জন যাত্রীর মধ্যে মাত্র 2 জন নারী বেঁচে গেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। তারা 2 জনই নাইজেরিয়ার নাগরিক। শুক্রবার লিবিয়ার কর্তৃপক্ষ তাদের উদ্ধার করেছে। IOM বলেছে, নৌকাটিতে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী ও শরণার্থীরা ছিলেন। উত্তর পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর আল জাউইয়া থেকে যাত্রা শুরুর প্রায় 6 ঘন্টা পর নৌকাটিতে পানি ঢুকে সেটি ডুবে যায়। IOM বলেছে, চলতি বছরে এ পর্যন্ত লিবিয়া থেকে ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে প্রায় 500 অভিবাসী নিহত এবং নিখোঁজ হয়েছেন। লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি 2011 সালে নিহত হওয়ার পর থেকে ইউরোপে পৌঁছানোর আশায় সাব সাহারান আফ্রিকা থেকে আসা অভিবাসীদের জন্য লিবিয়া প্রধান প্রস্থান কেন্দ্রে পরিণত হয়েছে। আবারও দেশের খবর। 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে জনগণের অধিকার প্রতিষ্ঠা নির্বাচন, যার মাধ্যমে মানুষ ভোটাধিকারের স্বাধীনতা ফিরে পাবে। এমনটাই ভাবছেন বন্দরনগরী চট্টগ্রামের প্রবীণ ভোটাররা। জীবন সায়ান্নে এসে প্রবীণ জনগোষ্ঠীর ভাবনা নির্বাচনের সুফল নিজেরা না পেলেও নতুন প্রজন্ম পাবে। আইমন ইমার প্রতিবেদন। আব্দুল হামিদ, বয়স 87, বয়সের ভারে নুয়ে পড়েছেন। স্বাস্থ্যের অবস্থা খুব একটা ভালো নয়, অসুখ বিসুখ লেগেই আছে। তবুও মুখিয়ে আছেন 12 ফেব্রুয়ারির দিকে। এই নির্বাচনে ভোট দেবেন আব্দুল হামিদ। তিনি মনে করেন এটাই তার জীবনের শেষ ভোট, আর কদিন বাঁচবেন কে জানে। আয়েশা আক্তার, বয়স 80-এর উপরে, হাঁটতে চলতে পারে না। এই মরে তো এই বাঁচে, তবুও আয়েশা এবার ভোট দেবেন। প্রথমে দিছি আমরা টিপস হয়ে ভোট দিছি, হেয়ার ভরা ভোট দিলাম আমরা টোকনে, হেয়ার ভরা ভোট দিছি আঙরে কার্ডে, হেয়ার ভরা দিলাম আইডেন্টি। এ ফিসেরে কয়েকটা ভোট মানে দেয়ানের সময়ে মানে যুদ্ধ ওই সে মারিয়ালা কাডিয়ালা মানুষরা হাজত বড়ি দেয়, ভোট দিতাম গেলে ভোটের শান্তি পাই না, ওইতে অমি টানি না, আর বেগুন জাল ভোট দিয়ে হুরালা এ মিলে দিছে ভোট। আমরা যেন ভোটটা দমু আঙ্গরে সুস্থ করবেন। আমরা যেটা আছে আঙ্গ একান মাথা গুজেন না, একান কি আমরা জাগা চাই। 5 বছর 10 বছর ধরে তো ভোট কেন্দ্রে যাইতে পারি নাই। ভোট কেন্দ্রে গেছি, তোমার ভোট হয়ে গেছে। সবাইকে ইমান দেব, ইমানদারি মতন ভোট হোক, দেশ সুস্থ সবলভাবে চলুক, হ্যাঁ, জনগণ যেন শান্তি মতন থাকতে পারে, সেই কাম্যই আমরা করি। আয়েশা আক্তার ও আব্দুল হামিদের মতো জীবনের শেষ ভোট দেওয়া মানুষের সংখ্যা আল্লাহ ছাড়া কেউই জানেন না। সংখ্যাটা বোধ করি যে খুব কম হবে না, এ কথা বলাই যায়। এই ভোটে কি চাওয়া তাদের, কি পাওয়া তাদের, যেমনটা বলছিলেন আরেকজন অতিশীপর বৃদ্ধ। ভোট কেন্দ্রে যাওয়ার আগেই আমাদের ভোট হয়ে গেছে, কিন্তু আমরা কেন্দ্রে যেতে পারিনি। এবার তো নির্বাচনে প্রত্যাশা আশা করি যে আমরা সুস্থভাবে কেন্দ্রতে যে ভোট দিতে পারবো। বিগত দিনের নির্বাচন এই বছর 12 তারিখের নির্বাচন ইনশাল্লাহ সুস্থ হবে। আশা করি যারা সৎ এদেরকে নির্বাচিত করব। করতে হয় ইনশাল্লাহ, ভালো দেখতেছি যে সব দিকে দিয়ে ভালো, ইনশাল্লাহ সৎ মানুষের যোগ্যতা হিসেবে আমরা নির্বাচনে ভোট দিব। তারা বলছিলেন কত ভোট এলো কত ভোট গেল কিছুই তো পেলাম না, শুধুই পেয়েছি কথার ফুলঝুরি। তারা মনে করেন এবার মনে হয় কিছু হবে, কিছু মানে মানুষের অধিকার প্রতিষ্ঠা। এবার মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, এটা তো কম কিছু নয়, যেটা আগে কোনোদিনই ছিল না। আশা করি সুস্থভাবে নির্বাচন হবে, সুন্দর হবে, কোনো মারামারি হবে না, কিলে হবে না, সুস্থভাবে ভোট দেওয়া যাবে।
আগে তো বোর্ডে আপনার একতরফা বোর্ড হয়ে গেছে, এটা কোনো বোর্ড না। এবার তো দেখতেছি ভালো সরকারের নিরাপত্তা সব ঠিক আছে, বোর্ডও ভালো আশা করতেছি। এদের প্রত্যাশাটা অন্যরকম। তারা বলছিলেন এই নির্বাচনের সুফল হয়তো আমরা নিজেরা পাবো না, কিন্তু পরবর্তী প্রজন্ম পাবে, এটা ভেবেই আমাদের আত্মা শান্তি পাবে। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। চট্টগ্রাম নগরীতে মা ও শিশু বান্ধব পরিবেশ নিশ্চিতে স্থাপন করা হচ্ছে 5টি ব্রেস্ট ফিডিং সেন্টার। আজ কর্ণফুলী সেতুর উত্তর প্রান্তে পুলিশ বক্স এলাকায় ব্রেস্ট ফিডিং সেন্টার প্রকল্পের উদ্বোধনকালে এ তথ্য জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, একজন কর্মজীবী বা ঘরের বাইরে অবস্থানরত একজন মায়ের জন্য সন্তানকে বুকের দুধ খাওয়ানো একটি বড় চ্যালেঞ্জ। সেই বাস্তবতা বিবেচনায় নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ব্রেস্ট ফিডিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়র বলেন, এর মাধ্যমে মায়েরা স্বাচ্ছন্দ্যে সন্তানদের প্রয়োজনীয় যত্ন নিশ্চিত করতে পারবেন। ডাকবাক্স ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন পাইলট প্রকল্পের আওতায় নগরীর কর্ণফুলী সেতুর উত্তর পাড়, পতেঙ্গা, কদমতলী কারখানা এলাকা, আগ্রাবাদ এবং রেলওয়ে স্টেশন এলাকায় এই 5টি ব্রেস্ট ফিডিং সেন্টার স্থাপন করা হবে। অনুষ্ঠানে ডাকবাক্স ফাউন্ডেশন ব্রেস্ট ফিডিং সেন্টার প্রকল্পের বক্তব্য রাখেন।